আপনার মেয়ে এবং জামাই দুজন মিলে বাটপাড়ি করে আপনার সম্পত্তি নিল। আপন মেয়ে? আপন মেয়ে, মেয়ের নামে, মেয়ের জামাইয়ের নামে আমি মামলা করছি। আপনার মেয়ের নামে আপনি কেস মামলা করছেন? করছি। আপন মেয়ে? আপন মেয়ে। রায় কি মামলা হয়েছে? এখনো রায় দিয়েছে, মামলা মানে রায় হয়েছে, ওদের জেল হয়েছে 3 বছর 1 মাস। আপনার নিজের মেয়ের নামে আপনি জেলে রায় নিয়ে মামলা আসছেন? করছি, মামলা করছি। কারণ আমার তো জীবনের লাইফ সব শেষ, ক্ষুণ্ণ, আমি কিছু নেই। লাস্টলি আপনার টাকাগুলো সে নিয়ে নিছে? টাকাগুলো ছিনে নিছে। জমি কতগুলো নিছে? জমি হয়েছে 35। তাহলে সর্বমোট কত টাকার সম্পত্তি নিছে? সর্বমোট ধরেন আপনি ক্যাশ ধরেন 21,78,000 টাকা, ঠিক আছে। স্বর্ণ হয়েছে 10 ভরি, আর জমি ধরেন 35 ডিসেম্বর, মানে 1 কোটি টাকার মতো আপনার নিছে হবে। আপনার মেয়ে কি তার সাথে আছে এখন? তার সাথে আছে। তার মানে আপনার মেয়ে এবং জামাই দুজন মিলে বাটপাড়ি করে আপনার সম্পত্তি নিল। আপন মেয়ে? আপন মেয়ে, একটাই মেয়ে, আর কোনো স্বামী কোনো। এরা তো এমনিতেও আপনার সম্পত্তি পাইতো। প্রবাসী হিসাব সম্পদ বাদ দেন, আমি প্রবাসী হিসাবে আমি 70 বছর প্রবাস করছি। একটা নারী হয়ে আমার টাকা তো এই বাংলাদেশ সরকারের সেরা আছে, ব্যাংকে আছে। প্রবাসের টাকা প্রবাসে অনেক আইন বিডিআর সবার পুলিশের গায়ে পোশাকে আছে অবশ্যই। কিন্তু আমি থানা থেকে শুরু করি, র্যাব থেকে শুরু করি, আর্মি থেকে শুরু করি, প্রতিটা জায়গা হাঁটছি। আমি একজন অসহায় সন্তান নেই, স্বামী নেই, যে আমি সত্যি একটা বিচার চাই। আমার মেয়ে জামাই মেয়ে আমার লোক জালিয়াতি করছে, আমি কোথাও বিচারটা পাই নাই। আপনি নিজে সাইন করে দিচ্ছেন এই কাগজগুলো? সাইন করছি, আমি জমা খারিজ করব। কিন্তু কেন, মানে আপনি যদি তার নামে কি পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন? না, আমি তার নাকি তার নামে লিখেই দিবেন ওই কাগজ অনুসারে কি করছেন? এটা তো আমি জানতাম না। কিন্তু যদি কাগজ যেটা বলবে, কাগজের বাইরে গিয়ে তো বাংলাদেশে আপনি কিছু হেল্প করতে পারবেন না। আপনি মূর্খ হন বা শিক্ষিত হন বোন, কিন্তু যদি ধরেন আপনি কাগজে লেখা থাকে এই জমি আমি লিখে দিলাম অমুকের কাছে, এবং আপনি এখানে সাইন করেন বা টিপসই দেন, কি আছে সেটা তো ওরা জানে। আমি মূর্খ, আমি জানি না। কিন্তু তাহলে তো আপনাকে কেউ হেল্প করতে পারবে না। তো শুনেন না, এখন এটা না তো যখন জমা খারিজ করবো তখন ইসলামগঞ্জ গেছি। ইসলামগঞ্জে আমি জমা খারিজকে আমি খাজনা দিয়ে আসি, আপনি ইসলামগঞ্জ। এখন জামাই তো সবকিছু দামিই করে, এ তো পোলা, জামাই করে। আমি নিরাপত্তা কোনো কথা নাই, কারণ আমি ওগুলা থুই করে। জানলেন কখন যেসব ঘটনা? চলে গেছি এই 24 সালে। কি জানলেন? 23 সালে তখন আমি চলে গেছি। চলে যাওয়ার পরে হাতারা কেমনি করছিলাম আমি করতে পারবো না, কারণ এর কাছে 10 ভরি স্বর্ণ এবং ব্যাংক 21,80,000 টাকা ব্যাংকে। এগুলো সব মেয়ের অ্যাকাউন্টে আসে, আমার অ্যাকাউন্টে। কারণ এরা উন্নতি করবে, গদ্দার করবে, জমিন কিনবে, আমার বলে সব কিছু করছি করিয়ের। আমি 7 বছর এক টানা রয়েছি হাতে, কিন্তু আগে আমি বছর আসছি 2 বছর পর। এবার আমি কিন্তু এক টানা 7 বছর আছি। থাকার পরে যখন 19 সালে আইসা 1 মাসের ছুটিতে, এই 1 মাসের ছুটিতে আমার বাবা স্ট্রোক করছে। তো আমি কেন জানতে পারবো সম্পদ আমার তো লয়ে গেছে না, আমি দিয়ে দিচ্ছি না কিছু না, আমি সম্পত্তি নেই। এখনও আমি বলি আমি সম্পত্তি নেই, আমার সাথে জালিয়াতি হয়েছে। সম্পদ যদিও আইন আদালতের কথাই দেয় যে আমি যদি সম্পদটা দিতে আমার মেয়েটা ফলাইছে কেন, জামাইটা ফলানিত কেন, এরা ফলানি থেকে বাড়িটা বিক্রি করে। যখন আচ্ছা আমি গেছি চলে যাই, আবার 23 সালে আমি এই 7 বছর পর আসতেছি। আইসা আমি এই 23 সালের আপনার জুন মাস কোরবানিদের 12 দিন আগে আসছি। আইসা আমি আঁকে যাই দেবো, কোরবান দিব, নাতি হয়েছে, নাতি সব করে। কিন্তু আমি আর এই 7 বছর পর নাতিও দেখিনি, কে দেবেন। আসার পরে আমি এখনও জানি না যে আমার সম্পদ চলে গেছে। কিন্তু জামাই যে মূর্খ, কাজ করে না, বেকার, উনি সন্ত্রাসী কোন, মারামারি কোন, খুনাখুনি কোন, লাহাজি করে, এগুলোতে যেহেতু কিন্তু আমার মেয়ে না। তখন আমি কি করছি জানতে পারি। জানার পরে আমার বাবা কিন্তু আমার বাড়িতে স্টক করায়, নতুন বাড়িতে আমার। পরে আমি চলে যাওয়ার পরে আমি 23 সালে আসছি জুন মাসে। আইসা আমি কোরবান দিব যাবো, তো আমি মেয়েরে বলি আমার স্বর্ণ কই, ঠিক আছে। মেয়ে কী করছে, ছোট হাতে করে 2টা নাক খুলে না, আমার স্বর্ণ কিন্তু 10 ভরি, মেয়ে 2টা নাক খুলে না আমার হাতে দেওয়ার লাগে। এখন বাবারে বলি এটা আইন আদালতেও সমাজেও কেউ বিশ্বাস করবে না খোনার কী জিনিস, আমি বিশ্বাস করি না খোনার কী জিনিস। এত যেটুকু আমার বাধ্য করছে আমি জানি না। আচ্ছা গেছে তো দিশার আমি কী করছি, আমার স্বর্ণ আর গিন কই, আস আমি কোরবানিদের পরে দিয়ে ছাইয়া দেবো। এই কথার পর আমি আর কিছু করতে পারি না। হঠাৎ করে দেখেন আমি যদি সম্পদ আপনার সাফ কলা দিয়ে লেছি, আমার তো দরকার নেই আবার 7 শুনতে। আমি আসছি কবে 23 সালের জুন মাসে এসে আমার অ্যাকাউন্টে 7 লাখ টাকা আমি জমাইছি ওদের গুনপিতে দিয়ে। আমি যখন বাড়িতে সে টাকা পয়সা সে হিসাব করে দিতে পারিনি না। আমি জামাইরা আবার কী করছি 21 সালে সৌদি আরবে নিছি। নেওয়ার পরে জামাইরে 3 বার আকাম। আমি আপনি বাবা হিসাবে আমি আমার কাছে আমার আবাত্তি, আপনি এই দুনিয়াতে বলবেন যে আমার মা, আমার সঙ্গে শাশুড়ি আমার এই দোকানে, আমি এই দুনিয়াতে তারা জান্নাত দেখাবো। আল্লাহর কুদরত জানিয়ে তো নাজিব আল্লাহ বেদিমা করো। কিন্তু আমি ওরে আপন এত সুন্দর চাকরি, এসির ভিতরে থাকবো, এসির ভিতরে খানা, এসির ভিতরে ঘুম, এসির ভিতরে সব কিছু। আমার রুমে আমি রাইন্দা বাইরে খাওয়াই, ওর রুমও খায়, মালিকও খাওয়ায়, খুব সুন্দর। 10 ঘন্টা ডিউটি, 5 টাইম নামাজের টাইম দেয়। হঠাৎ করে ধরেন এটা ওই গেছেও দেখতে, ওই ছুটির বিষয় গেছে, কোনো কাজের বিষয় যাইতো না। যদি কাজ হইতো না ওরা ওখানে যে করোনার পরে আবার ওইখানে আমি 5,000 বাংলাদেশের চিকিৎসা ছেড়ে আছি টাকা দিই। ওরা ওইখান থেকে 3,000 টাকা রিয়েল দিই আবার সারাই নিছি, করোনা হয়েছিল। লাস্টলি আপনার টাকাগুলো সে নিয়ে নিছে? টাকাগুলো ছিনে নিছে। জমি কতগুলো নিছে? জমি হয়েছে 35।
তাহলে সর্বমোট কত টাকার সম্পত্তি নিছেন? সর্বমোট ধরেন আপনি ক্যাশ ধরেন 21,78,000 টাকা, ঠিক আছে। স্বর্ণ হয়েছে 10 ভরি, আর জমি ধরেন 35 ডিসিমেল। 35 ডিসিমেল সম্পদে রাস্তা যে বাড়িতে আবার বাড়ি দিছে, এই বাড়িতে মানে কিন্তু 1 কোটি টাকার মতো আপনার নিচে হবে। আপনার মেয়ে কি তার সাথে আছে এখন? তার সাথে আছে। তার মানে আপনার মেয়ে এবং জামাই দুজন মিলে বাটপাড়ি করে আপনার সম্পত্তি নিল। আপন মেয়ে? আপন মেয়ে, একটাই মেয়ে, আর কোনো স্বামী কোনো। এরা তো এমনিতেও আপনার সম্পত্তি পাইতো। অনেক দুঃখ, এটা আমি মরে যাওয়ার পরে না, আমি জীবিত থাকার পরে না। আচ্ছা, এখানে কখন আমি যখন আবার বাড়িতে আসছি না 24 সালে 23 সালে, আপনার জামাইরে জিজ্ঞেস করার পরে কি বলছে? উনি তো গা দিয়ে কুদি কুদি মারতেই আসে, আমার তো কথা বলা, ওনার আমি 6 দিন নিছি না। 6 দিন যখন উনি আবার চলে আসছে না, চলে আসার পরে যখন আমি মেয়েরে বলছি, তোর জামাই তুই বলছ গাঁজা খানে মদ খানে, কিন্তু তোর জামাই আমি ধরে ফেলাছি, তোর জামাই তো আমি সতর্ক করতেছি, তোর জামাই ধরে ফেলাছি, তোর জামাই এখানে চাকরি তুলো, তোর জামাই তুই দেশে নিস না, তোর জামাই দেশে নিস না, তোর জামাই এখানে আমি এত টাকা ঋণ করছি, এই ঋণ আমার কালেকশন করে আমার টাকা পয়সা দেয় না, আর আমার বেতন সব তোদের কাছে, তোরা নিস না বারবার। তারপর আমি শরম কথা এইটা করছি, সত্য কথা প্রবাসী সারা বিশ্বে জানুক, বিশেষ শুনুক, আমি মেয়ের শর্মসা এটা বলছি, দেখ তোর স্বামী তুই প্রেম করে বিয়ে করছো, তো আমি মানিনি নেই, আমার বাবার কারণে বাইরের কারণে আমি মেনেছি, তো সর্বসব তোদেরকে বিশ্বাস করে অন্তরে চাবি সোয়ানি স্বর্ণ টাকা পয়সা সবই তোদের কাছে দিয়েছি, জীবনটা তোদের কাছে, এখন আমি মৃত্যু রাস্তা ছাড়া কিছু নেই, তুই জামাটা দেশে নিস না, দেশে নিস না বিদেশ থেকে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি নিজের অ্যাকাউন্টে কেন টাকা রাখলেন না? আমি আসলে টাকাটা রাখি না, সত্য কথা এটুকু, আমি টাকাটা প্রবাসে ফেরা থাকি, টাকাটা দিয়ে আমার আয় উন্নতি হইতো না। না না, আপনি ওই টাকাটা যদি আপনি বাংলাদেশের কোনো ব্যাংকে নিজের অ্যাকাউন্টে কেন আমার রাখলেন অ্যাকাউন্ট না? ছিল, আমি করে রাখি না, রাখছি মেয়ের অ্যাকাউন্টে জমি লইব, মানে আমরা কোথায় আমি জমি দেখছি আমার আপনার অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনি মেয়ের অ্যাকাউন্টে রাখছেন? এখনো রাখছি। কেন রাখছি জমিন, আমি যদি থাকি, আমি তো অনেক দিন 7 বছর লেগেছে, তখন বাইরে আশেপাশে জমিন বিক্রি করতে আছে, এই মেন ঘটনা এখানে জমিন বিক্রি করার জন্য জমিন রাখবো, কত আমার ওইখানে 12 ডিসেম্বর জমিন রাখবো, এখানে জমিন রাখবো, এখানে ঘর রাখবো, ঘরে ঠিক করবো, পরে তো বাড়িতে কিছু হবে না, হুদা ওই যে আমি সব দিয়ে দিয়ে সরকার মাইয়ারে বসে বসে জামি করতেছে, মাইয়া আমার গোসাইতে আছে। মানে আপনি জমি কেনার জন্য মেয়ের অ্যাকাউন্টে রাখছেন, রাখছি, তারা সেগুলো আবার ঘর দিবে, ঘর দিবে, ঘর খারাপ কত, এটা তো টিনের ঘর থাকেনি না, তাহলে আপনি ঘর বানায় কি করবেন? ঘর বানায় কি করবো, ধরেন আমার প্রতি ঘন্টা ঘর, আর আমি তো সারা বছর বিদেশ থাকবো না, বাড়িতে আসবো না, তখন বানাবেন, বাড়িতে থাকবো না। এখন বিশেষ এমন জিনিস আমি বুঝি না, আমার নিজের একবার শেষ করতেও ইচ্ছে করে, আবার কী করবো এই জানো ভাবনা, হে জানো ভাবনা, কার দিকে তাকাইয়া। পরে এখন যখন বাড়িতে আসছি, আসে আমার এখন 7 লাখ টাকা, আমি এসে আবার একটা গাইড, ওই যে রাস্তা আব্বা যে জমিন দিছে, এই জমিনে কিন্তু বাড়ির রাস্তা ছিল না, এই রাস্তার পাশের বাড়ি আমার এক চাচার থেকে ক্ষেতের জমিন 2 লাখ টাকা করে ডিসিম, ওই যে বাড়ি করেছে এখন হাঁটবো কেমনি, 2 লাখ করে ডিসিম, 2 লাখ টাকা কমে 4 লাখ টাকা, এবার রাষ্ট্রীয় খরচ হচ্ছে 1 লাখ টাকা, 50 টাকা ওরা আমার আত্মীয় হয়, ওদেরকে কাপড় চোপড় দিব, আর 50 টাকা রেস্টুরে দিব, ওদেরকে গাড়ি ভাড়াও দেয় না, রেস্টুরেন্টে ওদের কোনো কিছু খাওয়াইও নাই, খালি রেস্টুরেন্ট করে আসছে। ওই জমিন হবে আমার নামে, স্টেম করে গেছি আমার নামে, ঠিক আছে, কারণ বাড়ি তো আমার নামে, আমি তো জানি যে বাড়ি আমি দিয়ে দিচ্ছি, আমি জানি না, জানি আমার কোড উড়ে তো দর্শাবে বলতো আপনার সন্তান কেন এতটি সম্পদ আপনি কেন একটা মেরে দিচ্ছেন, বলতো না, অবশ্যই বলতো যে আপনি এতটি সম্পদ কেন মেয়ের কাছে বিক্রি করছেন, দলিল লেখছে আমি 16 লাখ টাকা ওর কাছে বিক্রি করে দিছি, এবং আমি ওর 16 বছর আমার ওর খাওয়াইয়া ফরাইয়া আমার খুশি করছেন, আমি ওর সম্পদ ওর কাছে দিচ্ছি, আমি সৌদি আরব থাকবো, আমি আর দেশে আসবো না, এটা লেখা আছে দলিলে, লেখা আছে দলিলে। তো আমি 16 বছর বিদেশ করে কি করছি? আপনি কি পড়ালেখা করতে পারেন না? আমি পড়ালেখা করতে পারি না। যখন জমির এই আদালতে উঠাইতেছে আপনারে বলতেছে লিখছে, তখন জিজ্ঞেসও করে নাই? না, আদালত আমরা উঠাই নেই, কোথাও নেই, নিলে তো আমি আর লড়াই করতাম না, আপনার এখানে আসতাম না, এ দেওয়ানি মামলা চলতে আছে, বাইরে নিষেধাজ্ঞা চলতে আছে, সরকারি নিষেধাজ্ঞা চলছে, এমনকি হেরা এফএম করে যখন জাগো কাছে বিক্রি করে দিছি, কথাটা কিন্তু ছেড়ে পালাই দিয়ে যাচ্ছি, যখন আমি বাড়িতে আসছি তখন আমি ওই একটা রান্নাঘর করছি 93,000 টাকা দিয়া, মেয়ের নামে, মেয়ের জামাইয়ের নামে আমি মামলা করছি। আপনার মেয়ের নামে আপনি কেস মামলা করছি, আপন মেয়ে? আপন মেয়ে, আমি ওর নামে মামলা করছি, মামলা করার পরে মামলা এখনো রায় দিয়েছে, মামলা মানে রায় হয়েছে, ওদের জেল হয়েছে 3 বছর 1 মাস। আপনার নিজের মেয়ের নামে আপনি জেলে রায় নিয়ে আসছেন? মামলা করছি, কারণ আমার তো জীবনের লাইফ সব শেষ, ক্ষুণ্ণ, আমি কিছু নেই এখন। যে ওরা কি এখন জেলে? না, ওরা পলানোর তো বলানি, কত খুঁজেছি, থানা, আর্মি, ভিডিও যাদের কাছে, ওরা বলছে কি কোথায় আছে আপনি খুঁজে বের করেন, পরে আমরা ধরে আনবো। এখন আমি কোথাও খুঁজে পাইতেছি না, আমি পাগলের মতন, ঘুমে, শরীরে, খানা, আমি ক্লান্ত, খুব অসুস্থ, ফরনার আমার কাপড় ছিল না, বর্তমানে আমার যা আছে কিন্তু সব মানুষের। আমি যে একটা ফুতালে আমার মায়ের এমন বাজে রাস্তা ফেলাছে, বলছে খালি রুডা রাখি লাশটা ফালা দেওয়ার জন্য, রুডা রাখা তা আমার ফালাইছে, আমার হাসপাতালে। কয়টা কেস করছেন আপনি? আমার কেস বর্তমানে এখন ওই আসামির 100 যারা জমি কিনছে এদের 5টা মামলা চলে কোর্টে। আপনি 5টা মামলা করছেন আপনার মেয়ে এবং সম্পত্তি? মেয়ে জামাইয়ের নাম, মেয়ের নামে চলে 4টা, আর আসামিদের নামে চলে 1টা। এই যে আপনার জীবন থেকে যদি বোনকে
কেউ কিছু শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার মনে হয় না আমার জীবনেতে এরকম কেউ কোনো কিছু শিখুক, যে কোনো মা, কোনো প্রবাসী, আমি একটু 17 বছর প্রবাসী ছিলাম, কোনো মা বা কোনো বাবা, কোনো সন্তান যেন এভাবে রাস্তা রাস্তা কোনো বিশ্বাসঘাত করে বা একটা মানুষের জীবনকে এভাবে ষড়যন্ত্র করে রাস্তা রাস্তা এভাবে মারধর করে ফিরে ফেলায় দেখ, বা কোনো সন্তান 17 বছর বিদেশ করে যেন বাবা মার কাছে লাঞ্ছিত না হয়, কোনো মেয়ে যেন কোনো মার কাছে না, কোনো ভাই যেন পরিবারের কাছে না, কোনো বোন যেন না হয়। আমি এখন এটা চাচ্ছি যে আমার জীবনের লাইফটা কোথায়, আমি কি করে খাবো, আমি কোথায় যাব, কে আমার পাশে খাড়াইবো, কে কাছে আমি সত্য বিচারটা তুলে পাবো, কার কাছে সত্য বিচার পাবো? আমি আর্মি কোন, বিডিআর কোন, র্যাব কোন, সবাই দুয়ারে দুয়ারে গেছি, আমি কোথাও একটা অসহায় সন্তান হিসাবে আমি কোথাও পাই না। এ থানায় আমি জিডি লেগে বারবার গেছি, কেউ আমার জিডি নেয় না, থানায় আমার মামলা নেয় না, হেরার প্রভাবশালী তো থানায় জিডি নিয়ে আমার মারছে, সেদিন হেরা ক্যাশ 2 লাখ টাকা থানায় দিয়ে আসছে। এইটা এগুলো তো মুখের কথা। আপনি আদালতে গেছিলেন? আদালতে কেস তো নিছে, 5টা তো নিছে। আদালত তো আর কত চান, আর কয়টা কেস করবেন? তার কয়টা করতে চাই বলতে কি, এখন কেস আদালতে কোনো কিছু মানতেছে না, আসামি হাজির করতে পারতেছে না। আসামি এত খোঁজার তো সময় ব্যাপার। এদেরকে বলি যে তোরা যে আমার বাড়িটা দখল নিছিস, তোরা খালি, আমি এখনো ওদের কাছে বলি আজ যে 1 বছর 9 মাস আমি বাড়িতে, হেরা আমার কাছে কোনোদিন আসা বলে না যে তুমি বাড়ি কিনছো না, কইছো না, এই করছো। হেরা আমার বাড়ি লুটের জন্য বারবার সন্ত্রাস দ্বারা বারবার সব জায়গায় হারিয়ে গেছে। হঠাৎ করি না বললে অক্টোবরের 21 তারিখে দখল 1টা বাজে, আমি তখন চুলার পর আগুন জ্বলতেছে, ভাত বসাইছি, আমি ওষুধ টাইফয়েড জ্বর ওষুধ খাইতেছি, এই টাইমে হাঁ হাঁ করে লোক আসা প্রতিবন্ধী বোনটা ভাত রান্তাছে, আইয়া হঠাৎ করে 1 পালতি মরিচগুলির মতো আমার গার মারতে ডালিয়ে ওড়না খুলি এলাই মতন আমার পদা খুলি, আমরা আচ্ছা তরফে শেষি মাইরে এখন কে ধরবো কেউ নেই, সন্ধ্যার অস্ত্র বস্তা বস্তা অস্ত্র লই আসছে, সিএনসি বইরা অস্ত্র লইছে টেনে। কালকে লেগে আমার কাছে আমার বাড়িতে লোকজন আছে, সন্ধ্যা আমার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, কেউ নেই, খালি আমি আমার প্রতিবন্ধী বোনটা। আমার দৈত্য যাই, আমার বাইর আছে দৌড়ে, হের বাইর হাতের মোবাইল রয়েছে, বাইর আর আমার অন্য মানুষে আপনি কি বিচার করবেন? আপনার দোষ তো নিজের রক্তে। কেউ আগে আগে সবাই আমার পক্ষে রায় দিছিল, যত থানা মামলা এফএম করে আইছে আমার, কিন্তু এই সময় কেউ আসবে না তো। এখন তো আদালতের রায় কি আছে? এখন আদালতের রায় যখন দিয়েছে, এখন আমার কথা আমি যে এখন লড়বো, এই প্রবাসে আমি কাজ করে ভাত খাবো বা কোথাও যাব, এখন আমার ঘরে তো আমি সুতো তো বাইর করতে পারি না, হেরা তো কিন্তু সব হেগো কাগজপাতি আমার যা আছে, আমার প্রতিবন্ধী বোনের আইডি কার্ড, পাসপোর্ট, ইয়া চেক বই, আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট, আমার আঁকাবার, আমার আইনজীবী বলছে আপনি থানায় জিডি করেন, থানায় গেছে জিডি হয় না, নেয় না। আপনার আইনজীবীকে বলেন জিডি করতে। পরে এরা আমার থানা যে দারোগার মাধ্যমে অনলাইন কাগজ নিয়ে আসছি দেখার জন্য, ওরা অনলাইন মাধ্যমে মানে থানায় জিডি করছে। এই জিডি যেমন আমার পাসপোর্ট 27 সাল পর্যন্ত মেয়াদ, এখন এরা পাসপোর্ট পাইতেছি না, আমি কোনো বিদেশের লাইন করতে পারতেছি না, আমার বিয়ের যাতে যে সংসার করছি এর কাবিন নাম্বার রয়েছে ওইটা সুন্দর ভিতরে ওইটা বের করে হেরা এটাও পারতেছি না, এখন আমার স্মার্ট কার্ড এটাও পারতেছি না। তারপর আমার ওই আইনজীবীর মাধ্যমে জিডি করা হয়েছে ফাইনালি। না, আইনজীবীর মাধ্যমে আর করে না, উনি বলছে যে আপনি এগুলো থানায় যে জিডি করেন, থানায় গেছি, থানা আমার জিডি নিতে আসে না, খালি অনলাইনের মাধ্যমে। এখন লাস্টলি কি বলা আছে? লাস্টে বলা কি, আমি তো সারা পৃথিবীতে সবার কাছে হাঁটটা, আমি একজন মা হিসেবে বা কত ভাই বোনের বোন হিসেবে, কেউ খালা হিসেবে, কেউ দাদি হিসেবে, আমি সবার কাছে একটাই চাই, সবাই যেন, সব প্রবাসীরা যেন এটা জানতে পারে, দেখতে পারে, আমি একটা সুস্থ বিচার পাই, আমার পক্ষে যেন একজন আগায় আসে। আমি কোনো সন্তান নেই, আমার মা ছেলে নেই আমার পক্ষে খাড়াইতো, আমার স্বামী নেই আমার প্রতি, আমার কাছে আমার আশ্রয় দিত, ছেলে নেই যে ছেলে মার ওষুধ খরচ চালাইব, সামনে যে স্বামী স্ত্রীটা আশ্রয় দিব, আমার তো কোনো দেখার মতো কোনো থল কুল কোনো কিচ্ছুতে আমার এমনভাবে আমার দিন যাচ্ছে, রাত্রে রাত যায়, দিনতে দিন যায়, কি যার আমি নিজে বলতে পারতাম না। আমার খানা কোথায়, আমি কোনো এই শরীর ছিলাম না, সবাই আমার বলতো